আজকের পাঠ দশম শ্রেণীর পরমাণুর নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস। আজকে প্রথম পর্ব। 1896 খ্রিস্টাব্দে হেনরি বেকারেল একটা কালো কাগজে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের একটা টুকরো রেখেছিলেন। সেই টুকরোর সাথেই একটা কালো কাগজের মধ্যেই একটা ফটোগ্রাফিক প্লেটকে রেখেছিলেন। উনি দেখলেন যে ফটোগ্রাফিক প্লেটের ওপর কিছু ছাপ পড়ে গেছে। তার মানে ওই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের টুকরো থেকে কোনো অদৃশ্য কোনো বিকিরণ হয়েছে। সেই অদৃশ্য বিকিরণের জন্যই ফটোগ্রাফিক প্লেটের ওপর ছাপ ফেলেছে। কোনো অস্থায়ী পরমাণুর নিউক্লিয়াস থেকে অথবা নিউক্লিয় বিক্রিয়ার ফলে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ নিঃসরণের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিঘটন বলে। অর্থাৎ কোনো একটা অস্থায়ী নিউক্লিয়াস, সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে কতগুলো অদৃশ্য রশ্মি বেরিয়ে আসে। এই রশ্মির নির্গমন বাইরের চাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র কারোর উপর নির্ভর করে না। এই অদৃশ্য রশ্মিকে যেহেতু বেকারেল আবিষ্কার করেছিলেন, অনেক সময় একে বেকারেল রশ্মিও বলা হয়ে থাকে। যেসব মৌল নিজে থেকে অন্য মৌলে রূপান্তরিত হয় তাদেরকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি। তেজস্ক্রিয় মৌল কোনগুলো? যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি। তেজস্ক্রিয় বিঘটনে একটি মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়। যেমন দেখো, এখানে তেজস্ক্রিয় বিঘটন হওয়ার ফলে রেডিয়াম মৌলটা রেডন মৌলে পরিণত হয়েছে। রেডিয়ামের ভর সংখ্যা ছিল 226 এবং পারমাণবিক সংখ্যা ছিল 88, কিন্তু রেডনের 222 এবং পারমাণবিক সংখ্যা হয়েছে 86। তার মানে এটা একটা ভিন্ন মৌলে পরিণত হয়েছে। তেজস্ক্রিয়তার কারণ কি? সাধারণত যে সমস্ত মৌলের নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.5-এর বেশি, সেই সমস্ত নিউক্লিয়াসগুলি অস্থায়ী হয়। এই নিউক্লিয়াসগুলি স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিকিরণ করে অন্য স্থায়ী মৌলে পরিণত হওয়ার চেষ্টা করে। ততক্ষণ পর্যন্তই ভাঙতে থাকে যতক্ষণ না ও স্থায়ী মৌলে পরিণত হয়। সাধারণত যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 82-এর বেশি অথবা পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি, তারাই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির বৈশিষ্ট্য কী? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এর সঙ্গে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন এই তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারে না। তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয় ভাঙন। তাই এখানে একটি মৌল ভেঙে গিয়ে অন্য নতুন মৌলে রূপান্তরিত হয়। কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে আমরা ওই পদার্থের সক্রিয়তা বলি। তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা পরিমাপ করা হয় বেকারেল এককে। সক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এই বেকারেল মানে কি? যদি কোনো নিউক্লিয়াসের প্রতি সেকেন্ডে একটি ভাঙন হয় তাহলে তাকে আমরা 1 বেকারেল বলবো। সক্রিয়তার বড় একক হলো
20। 20 কাকে বলবো? যদি প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10⁻10 সংখ্যক ভাঙন হয় তাহলে আমরা তাকে বলবো 120। তার মানে 120 মানে হলো 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে আমরা জনক পরমাণু বলি। আর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় পদার্থ বা রশ্মি বেরিয়ে যাওয়ার পর যে পরমাণুটা পড়ে থাকে তাকে আমরা দুহিতা পরমাণু বলি। 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন। উনি একটা পুরু দেয়াল বিশিষ্ট একটা সিসার বাক্স নিয়েছিলেন। এই ভেতরটা পুরো অন্ধকার করে রাখা ছিল, কালো কালো পেন্টিং করা ছিল, আর ভেতরে একটা অস্থায়ী মৌল মানে তেজস্ক্রিয় মৌল রেখেছিলেন। আর বাইরে এই যে এই যে কাগজের তলে আমি এঁকেছি, কাগজের তলের সঙ্গে লম্বভাবে একটা চৌম্বক ক্ষেত্র উনি প্রয়োগ করেছিলেন। কাগজের তলের সঙ্গে লম্বভাবে থাকা একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেছিলেন। আর এখানে সামনে রেখেছিলেন একটা ফটোগ্রাফিক প্লেট। ফটোগ্রাফিক প্লেটে কোথায় কোন রশ্মি পড়ছে সেটা আইডেন্টিফাই করা যায়। এবার একটু পরেই উনি দেখলেন যে এক ধরনের রশ্মি সোজা এসে ফটোগ্রাফিক প্লেটে ধাক্কা দিচ্ছে, মানে এর কোনো বিচ্যুতিই ঘটেনি, চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বিচ্যুতি ঘটেনি। আর এক ধরনের রশ্মি কিছুটা বাম দিকে সরে গিয়ে ফটোগ্রাফিক প্লেটে আঘাত করছে। আর এক ধরনের রশ্মি ডান দিকে অনেকটা ঘুরে গিয়ে দেওয়ালে ফটোগ্রাফিক প্লেটে ধাক্কা দিচ্ছে। যেটা সোজা এসে ফটোগ্রাফিক প্লেটে পড়ছে তার নাম দেওয়া হয়, পরবর্তীকালে বিজ্ঞানী ভিলার্ড একে শনাক্ত করেন, এর নাম দেওয়া হয় গামা রশ্মি। আর যেটা বাম দিকে সামান্য ধনাত্মক আধানযুক্ত যে রশ্মিটা বেঁকে গেল সেই রশ্মিটার নাম দেওয়া হয় আলফা রশ্মি। এবং ডান দিকে যে রশ্মিটি বেঁকে গেল, অনেকটা বেশি পরিমাণ বেঁকে গেছে, তার নাম দেওয়া হয় বিটা রশ্মি। তাহলে একটা হলো ধনাত্মক আধানযুক্ত রশ্মি হলো আলফা রশ্মি, আলফা। আর যেটা নিস্তড়িত কোনো আধান যার মধ্যে নেই সেটা হলো গামা রশ্মি। এবং ঋণাত্মক আধানযুক্ত যে রশ্মি সেটাকে আমরা বলছি কি বিটা রশ্মি। প্রথমে আসছি আলফা রশ্মিতে। আলফা রশ্মির ভর হচ্ছে 6.64 ইন্টু 10⁻⁻27 কেজি, মানে একটা প্রোটনের ভরের 4 গুণ। আর একটা আলফা রশ্মির আধান হলো প্লাস 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম, মানে একটা প্রোটনের আধানের দ্বিগুণ। তাহলে এটাকে আমরা বলতে পারি এর ভর হচ্ছে 4 ইউনিট, আধান হচ্ছে 2 ইউনিট, মানে এটা অনেকটা হিলিয়াম কণার স্রোত। তার মানে আলফা রশ্মি হলো ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। যেহেতু এর ভর অনেকটা বেশি তাই এর ভেদন ক্ষমতা কম। ভেদন ক্ষমতা মানে কোনো বস্তুর মধ্য দিয়ে ভেদ করার ক্ষমতা, কতটা যেতে পারবে, এর ভেদন ক্ষমতা বিটা এবং গামার তুলনায় অনেক কম। কিন্তু কোনো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা মানে কোনো একটা, ধরো এর মধ্যে কোনো বায়ু আছে, এর মধ্যে যখন আলফা কণা যাবে তখন এই বায়ুকে কি করবে, আয়নিত করবে। আয়নিত করার ক্ষমতা কিন্তু আলফা গামা এবং বিটার তুলনায় অনেক গুণ বেশি। কোনো একটা নিউক্লাইডকে আমরা এইভাবে লিখি, এটা হলো মৌলটির চিহ্ন। ধরো আমি এখানে ধরেছি সাপোজ এক্স, উপরে যে এ লিখেছি এটাকে দিয়ে ভর সংখ্যাকে বোঝানো হয়। ভর সংখ্যা মানে হলো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। আর নিচে এই যে জেড লিখেছি এটাকে দিয়ে আমরা পারমাণবিক সংখ্যাকে বোঝাই, অর্থাৎ প্রোটন সংখ্যা। এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে উপরে ভর সংখ্যাটা 4 একক কমে যাবে, আর নিচে প্রোটন সংখ্যাটা 2 ইউনিট কমে যাবে, এবং তার সঙ্গে হিলিয়াম কণা নির্গত হবে। হিলিয়াম মানে এখানে আলফা রশ্মি নির্গত হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো রেডিয়াম 22688, এখান থেকে যদি কোনো আলফা কণা নির্গত হয় তাহলে সেটা রেডিয়াম থাকবে না, যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই এবার এটা হয়ে গেল রেডন।
রেডনে উপরে দেখো 4 ইউনিট কমে গেছে, 222 হয়েছে, নিচে 88 থেকে 2 কমে গিয়ে 86 হয়েছে, এবং তার সঙ্গে আলফা কণা নির্গত হয়েছে। আলফা কণা হলো ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। বিটা কণার ভর হলো 9.1 × 10⁻³ কেজি। মনে পড়ে একটা ইলেকট্রনের যা ভর তার ভরের সঙ্গে সমান। আবার দেখো এর আধান হলো -1.6 × 10⁻19 কুলম। এটাও দেখো ইলেকট্রনের আধানের সমান। তার মানে আমরা বলতে পারি একটা বিটা রশ্মি হলো উচ্চ গতিবেগ সম্পন্ন বা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। যেমন দেখো থোরিয়াম 234-90, এর থেকে যদি বিটা রশ্মি নির্গত হয় তাহলে প্রোটো অ্যাক্টিনিয়ামে পরিণত হয়। উপরে ভর সংখ্যা যা ছিল তাই আছে, কিন্তু প্রোটন সংখ্যা 1 ইউনিট বেড়ে গেছে, তাই এটা ভিন্ন মৌলে পরিণত হবে এবং বিটা রশ্মি নির্গত হবে। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির থেকে বেশি, কিন্তু গামা রশ্মির থেকে কম। কিন্তু আয়নিত করার ক্ষমতা গামা রশ্মির থেকে বেশি, কিন্তু আলফার থেকে কম। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির প্রায় 100 গুণ, কিন্তু এর আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির 100/1 পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই, তাহলে বিটা রশ্মি নির্গত হয় কিভাবে? কারণ বিটা রশ্মিকে তো আমরা বলছি এটা একটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। যখন একটা পরমাণু থেকে বিটা রশ্মি নির্গত হয় তখন ওই পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত একটি নিউট্রন স্থায়ীভাবে প্রোটনে পরিণত হয়, তাই প্রোটন সংখ্যা 1 ইউনিট বেড়ে যায়। কিন্তু নিউট্রন প্রোটনে রূপান্তরিত হওয়ার ফলে মোট ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এবং তার ফলেই উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন কণার স্রোত ভেতর থেকে বেরিয়ে আসে। গামা রশ্মি। গামা রশ্মি হলো একটা উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা নিস্তড়িৎ, মানে এর কোনো আধান নেই, এর কোনো ভর নেই, এর ভেদন ক্ষমতা আলফা বা বিটার তুলনায় অনেক গুণ বেশি, কিন্তু আয়নিত করার ক্ষমতা অত্যন্ত কম। যখন কোনো একটা জনক নিউক্লিয়াস, মানে কোনো একটা তেজস্ক্রিয় মৌল আলফা রশ্মি বা বিটা রশ্মি নির্গত করে, তখনও উত্তেজিত অবস্থায় উঠে যায়। এই উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সময় এই গামা রশ্মি নির্গত করে। গামা রশ্মি হলো এক ধরনের শক্তি, এর কোনো ভর নেই, এর কোনো আধান নেই। পদার্থটা কোনো একটা তেজস্ক্রিয় মৌল উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসার সময় গামা রশ্মি নির্গত করে। যেমন এখানে আমরা একটা নিউক্লাইড করেছি XAZ, এটা উত্তেজিত অবস্থায় আছে। কখন যায়? যখন একটা আলফা বা বিটা নির্গত করলো তখনও উত্তেজিত অবস্থায় চলে যায়, তখন ওখান থেকে স্বাভাবিক অবস্থায় আসার সময় XAZই থাকে, অর্থাৎ ওর ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। শুধু পরিবর্তন হয় কি, ওটা উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সক্রিয়তার ব্যবহার বিভিন্ন রোগ নির্ণয়, রক্ত চলাচলের ধরন পর্যবেক্ষণ ইত্যাদির কাজে রেডিও সোডিয়াম Na24 এবং তেজস্ক্রিয় ফসফরাস P32 ব্যবহার করা হয়। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য তেজস্ক্রিয় রেডিয়াম বা তেজস্ক্রিয় স্ট্রনসিয়াম ব্যবহার করা হয়, তবে বর্তমানে এই কাজে রেডিও কোবাল্ট ব্যবহার করা হয় CO60। রক্তের ক্যান্সার হয় বা মস্তিষ্কের টিউমার হয়, এইগুলো চিকিৎসা করার জন্য ফসফরাস ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় ফসফরাস P32। থাইরয়েড গ্রন্থির চিকিৎসার জন্য তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয় I131। কার্বনের C14, কার্বন C14টা হচ্ছে কি একটা তেজস্ক্রিয় মৌল,
তাই কোনো পুরানো কোনো বস্তুর বা পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য আমরা C12 মানে কার্বন 12 এবং C14 কার্বন 14 এই দুজনের অনুপাত পর্যালোচনা করে নির্ণয় করতে পারি। তাই রেডিও কার্বনকে এক ধরনের তেজস্ক্রিয় ঘড়ি বলা হয়। এই ঘড়ির সাহায্যেই আমরা বিভিন্ন ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় করতে পারি। পারমাণবিক শক্তিকেন্দ্রে তড়িৎ শক্তি উৎপাদন করার জন্য আমরা তেজস্ক্রিয় ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ব্যবহার করি এবং তার থেকে শক্তি উৎপাদন করে আমাদের দৈনন্দিন জীবনের যে তড়িৎ শক্তির চাহিদা আমরা পূরণ করি।